ছোটখাটো রদবদলের মধ্যেই অনেক সময় লুকিয়ে থাকে বড়সড় পরিবর্তনের বীজ। এই পরিবর্তন হতে পারে আমাদের খাবারে, যাতায়াতে কিংবা বিদ্যুৎ ব্যবহারের ধরনে। নমস্কার, আমি দেবী সাহা, আপনারা দেখছেন ইকো ইন্ডিয়া। আরও সবুজ এবং সমন্বয়ী অর্থাৎ ইনক্লুসিভ ভবিষ্যৎ গড়তে আমরা কি করতে পারি? এই প্রশ্নের উত্তর প্রায়শই লুকিয়ে থাকে দৈনন্দিন জীবনে ছোটখাটো রদবদলের মধ্যে। যেমন ধরুন, মুদির দোকানে যাবার জন্য গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়া। আজকের পর্বে থাকছে গণপরিবহনে বিনা খরচে যাতায়াতের সুবিধে দিয়ে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর চেষ্টা করছে বিভিন্ন শহর, কিন্তু এই ব্যবস্থা কতটা ফলপ্রসূ হচ্ছে? এবং সস পুডিং বা ভারতীয় কারি, জায়ফলের ব্যবহার সর্বত্র। আপনাদেরকে নিয়ে যাব পোল্লাচির জায়ফল উদ্যানে, যেখানে কৃষকেরা এই মশলার উপযোগিতাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। শুরু করা যাক শিল্প কারখানা থেকে। বাষ্প ভারতের শিল্প উৎপাদন ব্যবস্থার প্রাণ শক্তি। বস্ত্র শিল্প থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াকরণ সর্বত্রই বাষ্প শক্তি ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ আজও জ্বালানির জন্য কয়লা চালিত বয়লারের উপরে নির্ভরশীল, যা ব্যাপক মাত্রায় বায়ু দূষণ ঘটায়। দূষণহীন বাষ্প উৎপাদনের উপায় খুঁজে বের করেছে গুজরাটের কিছু শিল্পোদ্যোগ। বেগুনি, হলুদ, সবুজ কাপড়ে এমন টেকসই রং ধরাতে প্রচুর গরম বাষ্পের প্রয়োজন। এই কারখানার তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। 12 মিনিট ধরে প্রতিটি কাপড়কে বাষ্পের মধ্য দিয়ে নেওয়া হয়। এটি একটি চক্রের মতো কাজ করে। বাষ্পের মাধ্যমে সুতোয় রং স্থায়ী হয় এবং পরে তা ফুটিয়ে তোলে। সবশেষে আমরা এই চূড়ান্ত পণ্য পাই। আমরা রয়েছি গুজরাটের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক এলাকা সুরাটে, উদয় ফ্যাশন নামের একটি সংস্থায়। বাষ্পই এখানে শক্তির প্রধান উৎস। এই শহরের শিল্পাঞ্চলে সব মিলিয়ে প্রায় 2000 উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এদের বেশিরভাগই ক্ষুদ্র শিল্প। এখানে প্রায় 80% শিল্পই তাপ বা বাষ্প দ্বারা চালিত। তবে বাষ্প উৎপাদনে ব্যবহৃত বেশিরভাগ বয়লারই কয়লা চালিত, পুরনো এবং অদক্ষ। এই যন্ত্রগুলো অনেক সময়ই প্রয়োজনের তুলনায় অনেক বড় হয়। বিশেষ করে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকা ছোট উৎপাদন ব্যবস্থাগুলোয় এই সমস্যা দেখা যায়। এছাড়া এগুলো সঠিক ও দক্ষভাবে চালানোর মতো জ্ঞানেরও অভাব রয়েছে। এইসবের সম্মিলিত প্রভাবে বয়লারগুলো সর্বোচ্চ দক্ষতায় চলে না এবং সারাদিন ধরে চালানো যায় না। ফলে বারবার তা চালু ও বন্ধ করতে হয়, তাই পুরো ব্যবস্থা অদক্ষ হয়ে ওঠে। আপনি অতিরিক্ত জ্বালানি ব্যবহার করছেন, তাছাড়া প্রায়ই প্রচুর তাপ ও বাষ্প নষ্ট হচ্ছে। ফলে পরিবেশগত প্রভাবের দিক থেকে বিবেচনা করলে গ্রিনহাউস গ্যাস এবং বায়ু দূষণ উভয় ক্ষেত্রেই নির্গমন আদর্শ মাত্রার চেয়ে বেশি হচ্ছে। পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে। কাপড় কারখানার অদূরেই স্টিম হাউস নামের এই সংস্থা কমিউনিটি বয়লার সিস্টেম গড়ে তুলেছে। শিল্পাঞ্চলের প্রায় 45টি প্রতিষ্ঠানকে 12 কিলোমিটার বিস্তৃত পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে তারা পরিষেবা দিয়ে থাকে। যথাসাধ্য দক্ষতার সাথে এই ব্যবস্থাটি চালানোর জন্য এর উপর সারাক্ষণ নজর রাখা হয়। বয়লারগুলোতে ক্ষতিকর কণার নির্গমন কমানোর জন্য ফিল্টার লাগানো রয়েছে। আমার মতে জ্বালানি সংগ্রহ থেকেই দূষণ নিয়ন্ত্রণের কাজ শুরু করতে হয়। ছোট শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত খুচরা ব্যবসায়ীদের থেকে কয়লা কেনে, তাই তাদের গুণমান নিয়ন্ত্রণের সুযোগ কম থাকে। কিন্তু আমরা বেশি পরিমাণে কয়লা কিনি, নিরপেক্ষ পরিদর্শক নিয়োগ করি এবং আমরা যে মানের কয়লা চাইছি তা পাওয়া নিশ্চিত করি। আমরা কম সালফার ও কম ছাইযুক্ত কয়লা ব্যবহার করি। স্টিম হাউস বর্তমানে গুজরাটের 6টি শিল্পাঞ্চলে কমিউনিটি বয়লার পরিষেবা দিচ্ছে। প্রায় 180টি সংস্থাকে তারা গরম বাষ্প সরবরাহ করছে। উদয় ফ্যাশনও 6 বছর ধরে স্টিম হাউসের গ্রাহক। ম্যানেজারের কাছে এই ব্যবস্থার সুবিধা স্পষ্ট। তার কারখানার জন্য যতটুকু বাষ্প প্রয়োজন ঠিক ততটুকুই তিনি স্টিম হাউস থেকে কিনতে পারেন। বয়লার বসিয়ে নিজেই বাষ্প তৈরি করতে গেলে জ্বালানির জন্য কয়লা বাবদ নির্দিষ্ট খরচ করতে হয়। তৈরি হওয়া বাষ্প ব্যবহার করুন বা না করুন, এই খরচ আপনাকে প্রতি মাসেই বহন করতে হবে।
কিন্তু এখনও পর্যন্ত ভারতে মাত্র কয়েকটি সংস্থা এই ধরনের বড় আকারের বয়লার চালায়। এর পেছনে কয়েকটি কারণ আছে। প্রথমত, বিনিয়োগের খরচ অনেক বেশি। দ্বিতীয়ত, সব শিল্পাঞ্চলে এত বড় কেন্দ্র বসানোর জায়গা নেই। তাছাড়া বিভিন্ন শিল্পের চাহিদাও আলাদা। ধরা যাক সুরাটে কেউ বস্ত্রশিল্পের জন্য কমিউনিটি বয়লার ব্যবহার করছেন, কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের চাহিদা সম্পূর্ণ ভিন্ন। তাদের হয়তো দিনের বিভিন্ন সময়ে ভিন্ন চাপ বা তাপমাত্রার বাষ্প প্রয়োজন। তাছাড়া আকার ও ধরনের দিক থেকে প্রক্রিয়াগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা 50 কিলোমিটার দূরের একটি ডেইরিতে যাচ্ছি। সুরাটের শিল্প উদ্যানে অবস্থিত স্টিম হাউস থেকে এত দূরে বাষ্প সরবরাহ করা সম্ভব নয়। এই ডেইরিতে রোজ প্রায় 45 টন বাষ্পের প্রয়োজন হয়। हमें डेयरी में हम लोग अभी जो यूज कर रहे हैं यहाँ पे 4 लाख लीटर दूध हैंडल कर रहे हैं रोज पर डे। 4 लाख लीटर दूध आता है, उसको हम गर्म करते हैं और स्टीम का यूज डेयरी में एक तो दूध को गर्म करने के लिए होता है और दूसरा दूध को यूज करने के बाद जो गर्म करने के बाद जो वेसल्स यूज करते हैं उन वेसल्स को क्लीनिंग के लिए गर्म पानी की जरूरत होती है, उसके लिए स्टीम यूज कर रहे हैं। বাষ্প উৎপাদনের জন্য কয়লা পোড়ানোর বদলে গত 10 বছর ধরে এই ডেইরি ফসলের অবশিষ্টাংশ থেকে তৈরি বায়োম্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করছে। আগে তারা যে কয়লা ব্যবহার করত তা দূর থেকে আনতে হতো এবং প্রায়ই তার গুণমান খারাপ থাকত। বায়োম্যাস জ্বালানি ব্যবহারের কারণে অতিরিক্ত খরচ থেকেও তারা রেহাই পাচ্ছেন। এই জ্বালানি সহজলভ্য। We are able to procure with nearby area. এর ফলে স্থানীয় কৃষকেরাও লাভবান হন। আমরা যদি তাদের আখের ছিদ্রে ব্যবহার করি তাহলে তাদেরও কিছু আয় হবে। কিন্তু কৃষিজাত বর্জ্য থেকে জ্বালানি তৈরি করলে সামঞ্জস্য রক্ষায় সমস্যা হয়। বায়োম্যাস জ্বালানি কী দিয়ে তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে এর দহন ও তাপ উৎপাদনের মাত্রাও ভিন্ন হয়। জ্বালানির মান প্রসঙ্গে বলা যায় জৈব কয়লা শিল্প এখনো ততটা উন্নত ও দক্ষ নয়। এতে বেশ কিছু গুণগত সমস্যা রয়েছে। ছাইয়ের পরিমাণ বেশি থাকে, তা থেকে ক্লিংকার বা ঢেলা তৈরি হয়। ফলে জৈব জ্বালানির উপর আমাদের ক্রমাগত নজর রাখতে হয়। কয়লার মান নিয়মিত পরীক্ষা করার জন্য আমাদের নিজস্ব ক্যালোরিমিটার রয়েছে। স্টিম হাউস ইন্ডিয়া কাগজের বর্জ্য ব্যবহার করে ভাপিতে বাষ্প উৎপাদনের পরীক্ষা চালাচ্ছে। পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে বাষ্প উৎপাদন করলে তা আরও দক্ষ হতো, কিন্তু ভারতে তা অর্জনে এখনও সময় লাগবে। তবে কমিউনিটি বয়লারকে সেই পথেরই প্রথম পদক্ষেপ হিসেবে ধরে নেওয়া যায়। ভারতের রাজধানী দিল্লির রাস্তায় বেশিক্ষণ হাঁটা মুশকিল। রাস্তাগুলি গাড়ি, পথচারীদের ভিড় এবং অব্যবস্থায় নাজেহাল হয়ে থাকে। দূষণ, সুরক্ষার অভাব এবং পরিকাঠামোর স্বল্পতার কারণে সাইকেল আরোহী এবং পথচারী উভয়ের পক্ষেই এই রাস্তায় বেশিক্ষণ বেড়ানো বিপজ্জনক। ক্রমশ দানা বাঁধতে থাকা একটি আন্দোলন এই রাস্তা পুনর্দখলের চেষ্টা করছে, কিন্তু গাড়ি চালানোর জন্য নির্মিত যে শহর তা কি কখনো সাধারণ মানুষের দখলে আসবে? ভিক্টরদের জন্য বাইকে চড়ে বা পায়ে হেঁটে কাছের মেট্রো স্টেশনে পৌঁছানো লড়াইয়ের থেকে কিছুমাত্র কম নয়। এই সফটওয়্যার প্রকৌশলী কর্মস্থল 48 কিলোমিটার দূরে। যাত্রার শুরু থেকেই বাধা বিপত্তি লেগেই থাকে। For almost a good 1.5 kilometer stretch here, there's no footpaths and it's very difficult to navigate. I mean, walking is a very far stretch, but I think even cycling is very difficult here. The only choice you have is either to be in a car so that you don't get your feet wet, you don't get yourself dirty. আকারে ও জনসংখ্যায় ভারতের বৃহত্তম এই শহরে পথচারী ও সাইকেল আরোহীরা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করে। দিল্লির যানবাহনের সংখ্যা বর্তমানে 1,20,00,000 পৌঁছেছে। ঘন বসতিপূর্ণ এলাকা এবং দর্শনীয় স্থান উভয় জায়গাতেই যানবাহন আর পথচারীদের মধ্যে প্রতিযোগিতা চলে রাস্তায়। আমরা বুঝতে পারি না মানুষ কোথায় যেতে চান। সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে বা বাঁয়ে, সব দিকেই তারা যাচ্ছে। এটা কঠিন পরিস্থিতি। चलने का सवाल है, चलने के लिए तो इंसान चलता ही है। जैसे आप कोई भी बाजार में जाइएगा तो गाड़ी वाड़ी जहाँ चलेगी ना बाजार के अंदर तो रोड जाम होता ही है।
दिक्कत यही चलने फिरने में ज़्यादा शोर शराबा हो जाता है, फिर जाम हो जाता है, हमें भी परेशानी हो जाता है। लोग निकलने के लिए रास्ता चाहिए तो इधर साइड से ही निकलते तो हमें भी काफ़ी दिक्कत हो जाता है, माल कभी कभी अंदर बनाना पड़ता है इसी कारण। হাজার বছরের পুরাতন দিল্লি চলাচলের জন্য শুরুর দিকে পথচারী, সাইকেল আরোহী আর ঘোড়ায় টাড়া গাড়ির জায়গা করে দেয়, কিন্তু 1980 সাল থেকে শুরু করে শহরের যাতায়াত ব্যবস্থা এদের এক প্রকার ভুলেই গিয়েছে। বেশিরভাগ সড়কই তৈরি হয়েছে বেড়ে চলা গাড়ির কথা মাথায় রেখে। দিল্লির রাস্তায় সরকার গাড়ির ব্যবহার কেন কমাতে পারছে না, অধ্যাপক গীতম তিওয়ারি তা পর্যালোচনা করছেন। We don't have walking infrastructure. আমাদের এখানে হাঁটার পরিকাঠামো নেই। বাস ব্যবহারের জন্য আমায় অত্যন্ত নিম্নমানের পায়ে চলা পথে হেঁটে যেতে হবে, সুতরাং আমি বাসে চড়ব না। অবশ্য এটা একমাত্র কারণ নয়, গণপরিবহনের অবস্থা এর জন্য দায়ী। কিন্তু প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিহীন চলা যাবে এমন হাঁটার পথ দরকার। দূষিত বাতাসের তালিকায় দিল্লি বিশ্বে নিয়মিতভাবে প্রথম সারিতে থাকে। এই দূষণের চাপ বহনকারী বাসিন্দারা এখন নিরাপদ ও সবার ব্যবহার উপযোগী রাস্তার জন্য আন্দোলন গড়ে তুলেছেন। দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকার এই গুরুত্বপূর্ণ রাস্তায় পথচারীদের ভিড় থাকলেও গাড়ির কারণে যানজট নেই। বাসিন্দারা এখানে রাহাগিরি ডে পালন করতে এসেছেন। বিশ্বজুড়ে চলা রাস্তা পুনরুদ্ধার অভিযানের মতো একটি আন্দোলন এটি। এই উদ্যোগে সব বয়সের মানুষেরা অংশ নিতে পারেন। এই উদ্যোগের পেছনে রয়েছে বেসরকারি সংস্থা রাহাগিরি ফাউন্ডেশন ও দিল্লি পুলিশ। তারা বাসিন্দাদের জন্য হাঁটার উপযোগী নাগরিক আবাসস্থল ও পথচারী বান্ধব রাস্তার ব্যবস্থা করতে চান। এই রকম উদ্যোগ থেকে পাওয়া জ্ঞান ও মানুষের প্রতিক্রিয়াকে ব্যবহার করে এই এনজিওটি দিল্লি জুড়ে রাস্তার পুনর্পরিকল্পনা ও পুনর্নির্মাণ করতে চায়। We do traffic survey, basically traffic volume survey, origin destination, people when they are where from where they are coming, and their travel pattern. Also we look into land use, you know, it's an industrial area, it's a commercial area, it's a mixed use. Are there any urban villages nearby? Because from there, that is the maximum people walk from there. এখনও অবধি এই সংস্থা রাজধানীর 50 কিলোমিটার রাস্তা ও 15টি রাস্তার মোড়ের পুনর্নকশা করেছে। মানুষ অল্প দূরত্বে যাতায়াতের ধরন বদলাবেন, এটাই তাদের আশা। Many intersection has now zero fatalities and injuries. Few, like, you know, reduced to 50%. The streets. কিন্তু এই শহরে 3 কোটি মানুষ আছেন এবং পথচারীদের জন্য পরিকাঠামো সামান্য। এই উদ্যোগ তাই সিন্ধুতে বিন্দুর মতো। যে অঞ্চলে পথচারীদের চলাচলের ব্যবস্থা আছে সেখানে নারী সুরক্ষা অন্যতম বাধা হয়ে দাঁড়াচ্ছে। I would not feel safe walking around at night alone or even in the evening, so I would just spend a lot of money on autos or cabs for a very walkable distance. ক্রমবর্ধমান বায়ু দূষণে ভুগতে থাকা দিল্লিতে হাঁটার ব্যবস্থা থাকলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর সুফল পাওয়া যাবে। 2041 সালের মধ্যে অর্ধেক শহরকে হাঁটার উপযোগী করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তা বাস্তবায়িত হলে সঠিক পথে অগ্রসর হওয়া যাবে। দিল্লিতে অনেক মানুষই গণপরিবহনের পরিবর্তে নিজস্ব গাড়ি ব্যবহার করতে স্বচ্ছন্দ, কেননা তাঁদের মতে দিল্লির গণপরিবহন নিরাপদ নয়, বিশেষত সন্ধ্যের পরে। তাছাড়া সকলেই তো আর বাস বা মেট্রো স্টেশনের কাছাকাছি থাকেনও না। কিন্তু এটা কি কেবলই দিল্লির সমস্যা? আমরা অনেক কলকাতাবাসীর কাছে জানতে চেয়েছি কিভাবে শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরোই উন্নত করা যায়। আজকে বাসের যা প্রবলেম, সরকারি বাস পাওয়া যায় না, ভিড় প্রচুর, তারপরে রাস্তাঘাটে জ্যাম, গাড়ি ট্যাক্সি পাওয়া যায় না। মেট্রো থেকে যে কানেক্টিভিটিটা জুড়ে যাবে তো হোলসাম আমরা একটা বেনিফিট পেতে পারবো। অফিস টাইমে আমাকে অটো বা ট্যাক্সির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, প্রায় 30 মিনিট 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এটার জন্য সরকারের চিন্তা ভাবনা করা উচিত যে মানুষকে যেন ঠিক টাইমেতে অফিস পৌঁছাতে পারে। গণপরিবহনে উৎসাহ দিতে অনেক শহরই এই পরিষেবা বিনামূল্যে দেবার চেষ্টা করছে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ নিজস্ব গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকেন। কিন্তু এই ব্যবস্থা আদৌ কতটা কার্যকরী? 2012 সাল এস্তোনিয়ার রাজধানী তালিনের রাস্তায় গাড়ির ভিড় ক্রমেই বাড়ছিল।
স্থানীয় সরকার বাসিন্দাদের কাছে জানতে চাইলেও তারা বিনামূল্যে গণপরিবহনে চড়তে আগ্রহী কিনা। জবাব আসলো ইতিবাচক। এরপর চালু হলো বিনামূল্যে গণপরিবহন। 2013 সাল থেকে শহরটিতে বাসিন্দারা বিনা টিকিটে ট্রাম ও বাসে চড়তে পারেন। তাতে কি শহরের যানজট কমেছে? বাসগুলো আগের থেকে বেশি ভর্তি, কিন্তু অন্যান্য পরিবহনের তুলনায় গণপরিবহন ব্যবহারের হার কমে গিয়েছে। প্রকৃতপক্ষে গণপরিবহনে যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমে 42% থেকে প্রায় 30% নেমে এসেছে। একই সময়ে ব্যক্তিগত গাড়ির ব্যবহার প্রায় 5% বেড়েছে। বিনামূল্যে গণপরিবহন থাকা সত্ত্বেও মানুষ ব্যক্তিগত গাড়ি বেশি ব্যবহার করেছে। তাহলে অন্য কি দিয়ে মানুষকে গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারে রাজি করানো যাবে? তালিমের পর আরও কিছু শহর ও দেশও খরচ তুলে দিয়ে বা হ্রাস করে মানুষকে গণপরিবহন ব্যবহারে আগ্রহী করতে চেয়েছে। এর মধ্যে আছে লুক্সেমবুর্গ, মাল্টা দ্বীপ, কানসাস সিটি এবং আলবুকার্ক। তাদের অভিজ্ঞতাও তালিমের মতোই হয়েছে। যারা এরই মধ্যে গণপরিবহন ব্যবহার করতেন তারা এখন আরো বেশি করে তা ব্যবহার করছেন, বেশি সংখ্যক যাত্রা করছেন। কিছু ক্ষেত্রে আগে যেখানে মানুষ হেঁটে বা সাইকেলে যেত এখন সেখানেও তারা বাসে করে যাচ্ছে। কিন্তু ব্যক্তিগত গাড়ির ব্যবহার বন্ধ করেছেন অল্প সংখ্যক মানুষ। তালিনে বিনামূল্যে গণপরিবহন চালানোর জন্য বাসিন্দা পিছু বছরে 40 ইউরো খরচ হয়। পর্যাপ্ত গণপরিবহন না থাকলে এবং পরিবহন ব্যবস্থা সংযুক্ত না হলে বাসিন্দারা গণপরিবহন ব্যবহারে আগ্রহী হবেন না। সিগন্যাল ব্যবস্থার উন্নতি, বাসকে অগ্রাধিকার দেয়া ইত্যাদি নানা উপায়ে যাত্রাকে আরো সহজ, সময়নিষ্ঠ ও নির্ভরযোগ্য করা যায়। কিছু শহর তাদের গণপরিবহন ব্যবস্থা উন্নত করতে কঠোর পরিশ্রম করছে। তেমনি এক শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এখানে প্রায় 1,10,00,000 মানুষের বসবাস, রয়েছে প্রায় 40 লক্ষ গাড়ি, 1,70,00,000 মোটরসাইকেল। মানুষ যানজটে ঘন্টার পর ঘন্টা কাটায়। বাতাস মারাত্মকভাবে দূষিত, তবে শহরটি গণপরিবহনেও ব্যাপক বিনিয়োগ করেছে। এখানে কোথাও যেতে কত সময় লাগে তা যাচাই করা যাক। বাড়ির 500 মিটারের মধ্যে আপনি বিনামূল্যে যাওয়া যাবে এমন মিনি বাসের স্টপ পাবেন, যা মাইক্রো ট্রান্স নেটওয়ার্কের অংশ। এটি আপনাকে একটি বাস স্টেশনে নিয়ে যাবে। সেখান থেকে আপনি বাসে উঠবেন, যা যানজটে থাকা গাড়িগুলোকে পাশ কাটিয়ে আলাদা লেনে চলে। পুরো যাত্রার খরচ মাত্র 3,500 রুপিয়া, যা ছোট এক বোতল জলের দামের সমান। বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত, আরামদায়ক। সার্ভিস স্টাফের পাশাপাশি নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। আবার শুধু নারীদের জন্য নির্দিষ্ট এই গোলাপি বাসও রয়েছে। বিআরটি অর্থাৎ বাস র্যাপিড ট্রানজিট লাতিন আমেরিকা ও এশিয়ার বড় শহরগুলিতে জনপ্রিয় হয়ে উঠছে। জাকার্তায় সবচেয়ে বড় নেটওয়ার্ক রয়েছে। 250 কিলোমিটারেরও বেশি বিস্তৃত 14টি করিডোর নিয়ে এই ব্যবস্থা গঠিত। এর নাম ট্রান্স জাকার্তা। বিআরটি এর মূল মন্ত্র হল সড়কে বেশি বাসকে জায়গা করে দেয়া। এভাবে নতুন পরিকাঠামো কম তৈরি করেই বাসকে দ্রুত ও নির্ভরযোগ্য যানে পরিণত করা যায়। মাইক্রো ট্রান্সের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এটি আকর্ষণীয়। এটি মিনি বাস বা মাঝারি আকারের বাসের সঙ্গে যুক্ত। আমরা একে প্রথম মাইল ও শেষ মাইল সংযোগ বলি। গণপরিবহনকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রথম ও শেষ মাইলের এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকার্তায় যা এই মিনি বাসগুলোর মাধ্যমে করা হয় তা সাইকেল বা স্কুটারের মাধ্যমেও হতে পারে। এগুলো আগে বেসরকারিভাবে চলত, কিন্তু এখন তা সরকারি ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে। মোট যাত্রার প্রায় 10% এখন গণপরিবহনে হয়। এখন কম মনে হলেও সরকার বড় লক্ষ্য নিয়ে কাজ করছে। 2030 সালের মধ্যে এই সংখ্যাটি 6 গুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ জাকার্তা নাগরিকদের চাহিদাকে ভালোভাবেই গুরুত্ব দিচ্ছে। তবে তারা এখনও সঠিক ফর্মুলা খুঁজে পাননি, কারণ গণপরিবহন বাড়ার সাথে সাথে গাড়ি ও মোটরসাইকেলের যানজটও বেড়েছে। যানজটের সমাধান হিসেবে দশকের পর দশক ধরে বেশি লেন, বেশি রাস্তা, ফ্লাইওভার ও ফ্রি পার্কিং তৈরি করা হয়েছে। জাকার্তাও তাই করেছে। কিন্তু এভাবে রাস্তা খালি রাখা যায় না। ব্যক্তিগত গাড়ির জন্য যত বেশি জায়গা রাখা হবে তত গাড়ির সংখ্যা বাড়বে। কয়েক বছর পর রাস্তা আগের চেয়েও বেশি যানজটে ভরে যাবে। একেই ইংরেজিতে বলা হয় ইনডিউসড ট্রাফিক বা প্ররোচিত যানজট। ব্যক্তিগত যান কমাতে চাইলে উল্টোটা করতে হবে। ব্যক্তিগত গাড়ি চালানোকে ব্যয়বহুল ও অসুবিধাজনক করতে হবে। সবচেয়ে সহজ উপায় হলো খরচ বাড়ানো।
যেমন 2025 সাল থেকে এস্তোনিয়ার গাড়ির মালিকদের উপর 2 ধরনের কর বসানো হয়েছে, একবার গাড়ি কিনতে আরেকবার ব্যবহার করতে। লন্ডনে একটি বিশেষ এলাকা নির্ধারণ করা হয়েছে, দিনের বেলায় সেখানে ঢুকলে 15 পাউন্ড দিতে হয়। ফলে গাড়ি চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে আর বাস ও মেট্রোর ব্যবহার বেড়েছে। তবে শুধু গাড়ি চালানোকে ব্যয়বহুল করলে দরিদ্র মানুষদের উপর বেশি চাপ পড়তে পারে, তাই অন্য বিকল্পও আছে। অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে না তেমন পদক্ষেপও নেওয়া যায়। শহরের নকশা বদলে ফেলা যায় যাতে সবাই গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হয়। জাকার্তাও এখন নতুন করে এমনই একটি এলাকার পরিকল্পনা করছে যেখানে হাজার হাজার পার্কিং স্পেস রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বড় এই লোকালয়টির পাশেই গণপরিবহনের কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখান থেকে বাস, রেল 2 ধরনের যানই ব্যবহার করা যাবে। উন্নত বিকল্প গণপরিবহন ব্যবস্থা তৈরি থাকলে তবেই ব্যক্তিগত গাড়ি চালকদের উপর চাপ সৃষ্টি করা যাবে। ব্যক্তিগত যানের মতোই গণপরিবহনের ক্ষেত্রেও চাহিদা ও প্রত্যাশা এক একজনের কাছে এক এক রকম। তা হতে হবে সহজ ও উপভোগ্য, সাশ্রয়ী ও সহজলভ্য, নির্ভরযোগ্য ও আরামদায়ক। এভাবে প্রতিটি শহরই যানজট, পরিকাঠামো, বাজেট, চলাচলের অভ্যাস ইত্যাদি বিবেচনা করে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে কাজ শুরু করেছে। সস, পুডিং বা ভারতীয় কারি, জায়ফল প্রায় সর্বত্রই ব্যবহৃত হয়। পোল্লাচির জায়ফল আন্তর্জাতিক বাজারে আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু এই মশলার গুরুত্ব কেবলমাত্র বাণিজ্য মূল্যেই সীমিত নয়, এর ইতিহাসও অত্যন্ত সমৃদ্ধ। পোল্লাচির কৃষকেরা মধ্যস্বত্বভোগীদের সরিয়ে এই মশলার উপযোগিতাকে নতুন করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই মশলার তারা আন্তর্জাতিক ব্র্যান্ডিংও করেছেন। কিন্তু জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করে জায়ফল কি টিকে থাকতে পারবে? চলুন ব্যাপারটা গোড়া থেকে বুঝতে আপনাদেরকে নিয়ে যাই পোল্লাচির সেই উদ্যানে। তামিলনাড়ুর পোল্লাচির এই নারকেল বাগানগুলোর নিচে লুকিয়ে আছে বিশেষ সম্পদ। ছায়ার নিচে জায়ফল গাছ বেশ ভালোভাবেই বেড়ে উঠছে এবং ফল দিচ্ছে। কোনোরকম অতিশয়োক্তি না করেই বলা যায় এটি অত্যন্ত লাভজনক ফসল। সঠিকভাবে যত্ন নিলে একটি মাত্র জায়ফল গাছ থেকে 2000 থেকে 3000 টাকা আয় করা সম্ভব। এটি বাৎসরিক ফলনের হিসাব। এই জায়ফল গাছগুলোর বিশেষ যত্নের প্রয়োজন নেই। সঠিক আর্দ্রতা এবং পর্যাপ্ত জায়গায় এই গাছ ভালোভাবে বৃদ্ধি পায়। আমরা একক ফসল হিসেবে জায়ফল চাষ করতে পারি না, আমরা সমন্বিতভাবে চাষ করি। 4টি নারকেল গাছের মধ্যে একটি জায়ফল গাছ রোপণ করি। পোল্লাচির আবহাওয়ায় উচ্চমানের জায়ফল চাষের সুযোগ রয়েছে। এই জায়ফলে কোনো ছত্রাকের সংক্রমণ নেই। সমবায়ের কৃষকেরা কেবল বীজই বিক্রি করেন না, তারা এর খোসাও বিক্রি করেন। জায়ফল গাছের বীজ থেকে জায়ফল এবং খোসা থেকে জয়ত্রী নামক মশলা পাওয়া যায়। সুগন্ধি হিসেবে উদ্বায়ী তেল তৈরিতে এবং মাংসের স্বাদ বৃদ্ধির মতো নানা কাজে জায়ফল ব্যবহার করা হয়। ইউরোপ জুড়ে হ্যাম এবং মাংসের কিমায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জয়ত্রীও উদ্বায়ী তেল তৈরিতে বা স্বাদ বৃদ্ধিকারী হিসেবে পোল্লাচির জায়ফল আগে নামমাত্র দামে বিক্রি হতো। প্রাভুর মতো কৃষকেরা ব্যবসায়ীদের ঠিক করা দাম মেনে নিতে বাধ্য হতেন। ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ইচ্ছামতো দামে জিনিস কিনত। তারা আমাদের একরকম দাম দিত, আবার অন্য কৃষকদের আলাদা দাম দিত। কৃষকেরা নিজেদের অধিকার বুঝে নিতে নিজেরাই সমবায় তৈরি করেন। তখন থেকে তারা নিজেদের উৎপাদিত জিনিস সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে শুরু করেন। সমবায় কিছু মাপকাঠি স্থির করে দিয়েছে। ভালো মান নিশ্চিত করার জন্য বীজগুলোকে একটি নির্দিষ্ট মাপ এবং ওজনের হতে হবে। তার ভিত্তিতে কৃষকদের জন্য নির্দিষ্ট মূল্য স্থির করা আছে। কৃষকদের সমবায় তাদের সঠিক মূল্য দেয়। যখন সব কৃষক একই মূল্য পান তখন আপনি তাদের জীবনে এর স্পষ্ট প্রভাব দেখতে পাবেন। প্রতি বছর সমবায়ের কৃষকেরা প্রায় 120 টন জায়ফল এবং 15 থেকে 20 টন জয়িত্রী সংগ্রহ করেন। এটি প্রতিবেশী রাজ্য কেরালার উৎপাদনের মাত্র 1%, কিন্তু মানের কারণে পোল্লাচির জায়ফলের পরিচিতি বেশি।
পোল্লাচির জায়ফলের খ্যাতি আন্তর্জাতিকভাবেও দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা এটি ব্র্যান্ডিং করার চেষ্টা করছি। আমরা অস্ট্রেলিয়া এবং কানাডায় সীমিত পরিমাণে রপ্তানি করেছি। নিজেদের সম্পদ দক্ষতার সঙ্গে ব্যবহার করে কৃষকেরা কেবল পরিবেশকেই রক্ষা করছেন না, তাদের জীবনযাত্রার মানও উন্নত করছেন। পোল্লাচি সমবায় সাফল্যের নতুন দিশা দেখাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আজ আমরা দেখলাম কিভাবে ছোটখাটো পদক্ষেপ বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এমন কোনো পরিবর্তনের গল্প যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারাও তা আমাদেরকে ইমেইলে লিখে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।